সবাইকে আজকের ক্লাসে আরো একবার স্বাগত। আহ, আজকে আপনাদের সাথে হচ্ছে ইংলিশ টু বাংলার প্রথম ক্লাস, 46 রিটেন কোর্সের। তো কিছু জিনিস একটু রিপিট পাবেন। দুদিন আগে আপনাদের সাথে অন্য একটা কোর্সে ক্লাস হয়েছে। যাও আমরা শুরু করি এক এক করে। তা এর আগে আপনারা মোটামুটি আমার সাথে বাংলা টু ইংলিশের অনেকগুলা ক্লাস করছিলেন। হ্যাঁ, তো সেইখানে কিছু জিনিস, সমস্যা নেই। সেইখানে কিছু জিনিস হচ্ছে আমি বারবার একই কথা বলতেছিলাম যে আমরা যখন ট্রান্সলেট করব তখন এই জায়গাগুলো হচ্ছে ফোকাস করতে হবে। আমাকে একটু বলতে পারেন যে কোন জায়গাগুলোর কথা বলছিলাম, যে এই জিনিসটার উপরে বেশি ফোকাস করে ট্রান্সলেটটা করতে হবে। যে ইংরেজি অনুবাদে ফাইনাইট, নন ফাইনাইট, প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, রাইট? আমরা বলছিলাম আমরা সমাপিকা ক্রিয়া খুঁজে বের করে সাবজেক্ট প্লাস হচ্ছে ফাইনাইট ভার্ব লিখবো। এরপরে কি করব, শেষ থেকে শুরু আস্তে আস্তে ট্রান্সলেট করতে করতে শেষ করে দিব। এইটাই ছিল আমাদের একমাত্র সিস্টেম। এখন আজকে আমাদের হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা। এখন ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করার একদম প্রথম কথা হচ্ছে আমাদের মানে রিডিংটা ক্লারিফাই করা, যে কিভাবে হচ্ছে আমরা প্যাসেজটা রিড করব। তো এই ক্ষেত্রে অনেকগুলো সমস্যা আমরা পড়ি। তো যে সমস্যা হচ্ছে আমরা সব থেকে বেশি পড়বো বা আমাদের সতর্ক থাকতে হবে বা আমাদের পড়ার যে সিস্টেম হবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল ভার্বটাকে খুঁজে বের করতে হবে, যে আমার এই বাক্যে ফাইনাল ভার্বটা কই আছে। আমাদের আর কোনো কাজ নাই। হ্যাঁ, যখনই আমরা হচ্ছে ট্রান্সলেট করব বা প্যাসেজ করব, যাই করি না কেন। এবং আপনারা কি জানেন, যদি দুইটা ফাইনাইট ভার্ব হয়, তো দুইটা ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে একটা সিঙ্গেল সাবজেক্ট থাকতে পারে নাকি একাধিক সাবজেক্ট থাকা লাগবে? হ্যাঁ, দুইটাই হবে। এর আলাদা একটা হবে, এর আলাদা একটা হবে। কখনোই একটা সাবজেক্টের হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে না, মানে একটা সিঙ্গেল ক্লজের মধ্যে। যদি এমন হয় যে কনজাংশন দিয়ে অ্যাড করা থাকে সেটা ভিন্ন কথা। আচ্ছা, আমাকে আগে একটু ফাইনাইট ভার্ব আপনারা খুঁজতে সাহায্য করেন। এইখানে যে বাক্যটা দেওয়া আছে এখানে ফাইনাইট ভার্ব কই আছে এটা আমাকে একটু বলেন। একজন লিখছেন ওয়াজ এক্সস্টেড, একজন লিখছেন শুধু এক্সস্টেড। আর আচ্ছা, এই বাক্যে কোনো নন ফাইনাইট আছে কিনা বলেন তো। এখানে নন ফাইনাইটটা কি? শুধু স্টাডিড? হ্যাভিং স্টাডিড, রাইট? এই পুরোটা হচ্ছে এখানে আমার নন ফাইনাইট। আর ওয়াজ এক্সস্টেড যেটা, এটা হচ্ছে পুরোটা আমার ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমাকে একটু জিনিস বলেন যে নন ফাইনাইটের অ্যাকচুয়ালি কাজটা কি ছিল বলেন তো। আমরা নন ফাইনাইট হচ্ছে আমাদের কেন দরকার ছিল? নন ফাইনাইটের হচ্ছে কাজ কি ছিল অ্যাকচুয়ালি? আচ্ছা, আমরা যখন অনুবাদ করতেছিলাম বাংলা টু ইংলিশের ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে আমাদের আহ এক্সটেনশনের জন্য, রাইট? এক্সটেনশনের জন্য। তাহলে আমাকে একটু বলেন যে এক্সটেনশন হিসাবে কি কি জিনিস ইউজ হইতে পারে।
কি কি জিনিস এক্সটেনশন হিসেবে ব্যবহার হইতে পারে? জিরান, পাস্ট পার্টিসিপল মানে ইনফিনিটিভ গুলা, আর নন ফাইনাইট ভার্ব, পার্টিসিপল, ক্লোজ নেচার। ওকে, প্রিপজিশন কি হইতে পারে? প্রিপজিশনও হইতে পারে। এইগুলো হচ্ছে আমার এক্সটেনশন হিসেবে ব্যবহার হইতে পারে। তার মানে আমরা যদি উল্টোভাবে চিন্তা করি যে আমার যখন আমরা রিডিং পড়ব তখন আমরা যদি এক্সটেনশন গুলো খুঁজি, অ্যাকচুয়ালি আমরা এই জিনিসগুলো খুঁজবো যে আমার নন ফাইনাইট কই আছে, আমার প্রিপজিশন কই আছে, এবং সেই এক্সটেনশন গুলারে আমরা হচ্ছে আলাদা করব। প্রিপজিশন হইতে পারে, সোজা বাংলা হচ্ছে নন ফাইনাইট গুলো হইতে পারে। আচ্ছা, এখন নন ফাইনাইটের ফর্ম গুলো আপনারা অলরেডি সব জানেন, জিরান্ড আছে, পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে। এখন পার্টিসিপলের মধ্যে একটা ফর্ম আছে কিন্তু পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তো আমরা এরকম যদি কোনো ফরমেশন পাই, ধরেন একটা সাবজেক্ট আছে, কিছু ওয়ার্ড আছে, ভার্বের একটা পাস্ট ফর্ম আছে, আবার কিছু দূর যাওয়ার আবার একটা ভার্বের পাস্ট ফর্ম আছে, এরকম যদি একটা ফরমেশন পাই, এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই যে দুইটা ভি টু লেখা, এর মধ্যে কোনটা কি হওয়ার চান্স আছে বলেন তো? দুইটা আসলে কে কে হইতে পারে, এদের কি হইতে পারে এরা? কারণ এরকম একটা ফরমেশন আমরা পেলাম। আচ্ছা দেখেন, পাস্ট পার্টিসিপল এই ফরমেশনটা হচ্ছে আমরা নন ফাইনাইটের মধ্যেও জানি, আবার সরাসরি আমাদের ফাইনাইট ভার্বের তো পাস্ট ফর্ম হইতে পারে। তো এরকম যদি কোথাও আমরা পাই, এমন হইতে পারে যে একটা আমাদের ফাইনাইট ভার্ব এবং অন্য যেটা আছে সেটা আমাদের হচ্ছে নন ফাইনাইট। হ্যাঁ, এবং যেটা ফাইনাইট ভার্ব সেটা সাবজেক্ট থাকবে, যেটা নন ফাইনাইট ভার্ব সেটা সাবজেক্ট কি ডেফিনেটলি থাকবে না। তো এরকম ফরমেশন হচ্ছে আমরা মানে সাধারণত একটু ঝামেলায় পড়তে পারি। তা আমাদের যেটা খুব সতর্ক থাকতে হবে যে আমাদের ফাইনাইট ভার্ব অ্যাকচুয়ালি কোনটা। হ্যাঁ, আমরা ফাইনাইট ভার্ব দিয়ে খুব সতর্ক থাকবো। ওকে, তো আমরা হচ্ছে আমরা একটু রিডিং এর মধ্যে আস্তে আস্তে করে প্রবেশ করি। হ্যাঁ, আচ্ছা, এই পরের প্যাসেজটা দিয়ে শুরু করি। আচ্ছা, এই বাক্য দেখেন, এখানে যেটা বলছে আমরা এটা একটু পড়ি। হ্যাঁ, যেভাবে হচ্ছে আমরা আমাদের হচ্ছে একটু মানে পড়তে হবে, রিডিংটা হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে আমরা পড়বো। দেখেন এখানে একদম শুরুতে হচ্ছে একটা নাউন দিয়ে শুরু করছে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেল্টাস ইন দ্য ওয়ার্ল্ড, ফর্মড উইথ দ্য ফার্টাইল সিল্ট washed down from Himalaya highland by some of the mightiest rivers of হ্যান ত্যান এই। এখন এইখানে দেখেন একদম শুরুতে আমরা একটা নাউন পাইছি। একদম বাক্যের শুরুতে যদি নাউন থাকে সেটাকে সবসময় হচ্ছে হেড ওয়ার্ড বলে, এবং ওই হেড ওয়ার্ডটা সবসময় হচ্ছে সাবজেক্ট হয়। তা আমরা এখানে খুব দ্রুতই হচ্ছে সাবজেক্ট পেয়ে গেছি। আচ্ছা, এখন আমাকে বলেন এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ওকে, এখন এরপরে আমরা আরো কিছু, এই যে একবার লিখছেন যে ফর্মড হবে। ওকে,
এই ভাইয়ের সাথে হচ্ছে আপনার একমত কিনা যে ফর্মড এটা হচ্ছে ফাইনাইট ভার্ব হবে কিনা, এটা কি ফাইনাইট ভার্ব হবে নাকি হবে না? আমরা এই আলোচনাই হচ্ছে আগে শেষ করব, তারপর আমরা সামনে আগাবো। আচ্ছা সামি ভাই, আপনি এটা ট্রান্সলেটটা করে ফেলেন, হ্যাঁ? এই সবকটা রিভারের নাম লেখার দরকার নেই, এবং যদি এটার বাংলাটা লিখে ফেলেন। আমাকে একটু অন্যরা বলেন যে এখানে ফর্ম যেটা, এটা ফাইনাইট ভার্ব হবে কি হবে না? সিল যেটা কি বুঝাইছে? পার্টিল সিল্ড, যেটা মাথায় আসে করেন। আর স্যার কেউ কিছু রিপ্লাই দিচ্ছেন না। ফর্ম নিয়ে কি মনে হচ্ছে? আচ্ছা, সেই হিসাবে করলে ইজ ফর্ম ফাইনাল ভার্ব হবে, ওকে। না, আপনি মাঝখানের ওইটুক ওইভাবে বাদ দিতে পারবেন না কেন? দেখেন, এটা হচ্ছে কোনো ইয়ে পার্ট না, এক্সটেন্ডেড পার্ট না। ইজ এর পরে এখানে তো ওয়ান দিছেন, ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেল্টা সি ইন দ্য ওয়ার্ল্ড, এরপরে একটা কমাও আছে স্পষ্ট। দেন হচ্ছে আবার বলছে ফর্মড উইথ ফার্টাইল সিল্ট, উর্বর পলি দিয়ে হচ্ছে গঠিত। ওয়াশড ডাউন ফ্রম হচ্ছে হিমালয়ান হাইল্যান্ড, আছে হিমালয়ের যে উচ্চভূমিগুলো আছে সেইখান থেকে হচ্ছে ভেসে আসছে, বা এই টাইপের কিছু একটা। এখন এইখানে স্পষ্টত এই বাক্য ফরমেশন যেভাবে আছে সেই ফরমেশনে দিক তাকায় হচ্ছে চিন্তা করেন, অন্য কোনো ভাবে হচ্ছে কিছু করা যাবে না। এই ফরমেশন দিক তাকায় হচ্ছে বলেন যে ফর্মটা এখানে কি মনে হইতেছে। শোনেন, যদি ফাইনাইট ভার্ব পাওয়া যান আর সাবজেক্ট পাওয়া যান, তাহলে হচ্ছে ওই ওই বাক্যটা পাওয়া যাবেন, মানে অ্যাকচুয়াল যেটা। হুম, একজনের এতক্ষণ পরে হচ্ছে নন ফাইনাইট মনে হচ্ছে, আর কারো কোনো কিছু কি মনে হইতেছে? দেখেন শুধু এই বাক্যটা ট্রান্সলেট করা যায় কিনা। বাংলাদেশ is one of the largest deltas in the world, formed with the fertile silt washed down from the Himalayan highland. আচ্ছা, আর একটু আপনাদের উত্তর করার জন্য সহজ করে দিই। ধরেন একটা বাক্য এরকম আছে, এই বাক্যটা দেখেন, এই বাক্যতে হচ্ছে ফর্মড কি সেটা বলেন। ফর্মড উইথ ফার্টাইল সিল্ট, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেল্টাস ইন দ্য ওয়ার্ল্ড, ধরেন শুধু এইটুকু লেখা আছে। এই বাক্যে হচ্ছে ফর্মড কি সেটা বলেন। এইখানে এটারে নন ফাইনাইট বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই, ওকে। এখন আমি যখন আপনাদের ট্রান্সলেট করাইতাম তখন মনে আছে এরকম বলতাম যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব রাখার পরে আপনারা যে এক্সটেনশন গুলারে পাবেন, এক্সটেনশন গুলারে চাইলে এদিক এদিক করতে পারবেন, এরকম মুভ করতে পারবেন, এটার এই জায়গায় পাঠাই দিলাম, এটার এই জায়গায় পাঠাই দিলাম। এরকম কি কিছু বলছিলাম মনে পড়ে? যে এক্সটেনশন গুলার এরকম আকপিস করা যায়, প্রয়োজন হলে বাদ দিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এখন এইটারে বাদ দিয়ে দেন। ফর্মড উইথ দ্য ফার্টাইল সিল্ট, ওয়াশড ফ্রম হিমালয়ান, এসব সব বাদ, সব বাদ।
তাহলে কি আমার বাক্য মেলে? বাক্য কি করতে কোনো সমস্যা হইতেছে? বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, এখানে কোনো সমস্যা আছে বাক্য ট্রান্সলেট করতে? যদি ফর্মটা আমার ফাইনাইট ভার্বই হবে তাহলে তো আপনি বাক্য করতেই পারবেন না। পারবেন? ফাইনাইট ভার্ব ছাড়া তো ট্রান্সলেট হবে না। তার মানে এখানে ডেফিনেটিভ ফর্ম কি? ফাইনাইট ভার্ব না। কিছু কি বুঝাইতে পারলাম? যা উর্বর পলি দ্বারা আবৃত, মানে পর্বতমালা থেকে এর উৎপত্তি। এই যে দেখেন সামি ভাই এটা যে ট্রান্সলেট করছেন, অনেক বদ্বীপের মধ্যে বাংলাদেশ অন্যতম, মানে অনেক বদ্বীপের মধ্যে বাংলাদেশ হয় অন্যতম, হয় এখানে হচ্ছে হয়ে গেছে যা উর্বর পলি দ্বারা আবৃত। এই যে যা উর্বর পলি দ্বারা আবৃত, এটাই হচ্ছে ফাউন্ড উইথ দ্য ফার্টাইল সিল্ট, উনি ট্রান্সলেট করছে। এখন যা উর্বর পলি দ্বারা আবৃত এটা ফেলায় দেন, দেখেন বাক্য হয় কিনা। যদি বাক্য হয় তাহলে এটা আমার এক্সটেনশন, এবং এক্সটেনশন শুরু হয় কি দিয়ে? নন ফাইনাইট দিয়ে, এবং ডেফিনেটলি এটা একটা নন ফাইনাইট। এটা কিন্তু আমার ওই ফাইনাইটের পাস্ট পার্টিসিপল না। ঠিক আছে, তাহলে এখানে আমার ফাইনাইট ভার্ব কোনটা? ইজ যেটা সেইটা। এখানে ফর্ম কিন্তু আমার ফাইনাইট ভার্ব না, ফর্ম এখানে হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। দেখেন কিছু বুঝতে পারছেন কিনা। এই ফাইনাইট আর নন ফাইনাইটের ঝামেলা কি মিটছে? আকপিস করবেন, হ্যাঁ এটা অনেকগুলো সিস্টেম আছে, ইয়া লাগবে না। এই যে এইখানে চলে আসলে বুঝতে পারবেন যে ফর্ম উইথ ফার্টাইল সিল্ট, দেখেন আগে বিষয় করে দিছি তাও হচ্ছে বাক্য মিলে। আচ্ছা, এটা ট্রান্সলেট একটু করেন সবাই, একটু দেখি। সুন্দর হয়েছে আপু। গঙ্গা ব্রহ্মপুত্রের মতো উল্লেখযোগ্য নদী সহ এশিয়ার কিছু শক্তিশালী নদীর দ্বারা হিমালয় উপত্যকা থেকে ভেসে আসা উর্বর পলি দ্বারা গঠিত। দেখেন এখানে আরো কিন্তু ইয়ে আছে, আরো কিছু নন ফাইনাইট আছে। এটা একটা এক্সটেনশন, ফর্মড উইথ ফার্টাইল সিল্ট। আবার ওয়াশড ডাউন ফ্রম হিমালয়ান হাইল্যান্ড, এই যে ওয়াশড ডাউন, এটাও কিন্তু আরো একটা নন ফাইনাইট। নাকি নাকি এটা ফাইনাইট মনে হইতেছে কারো? যে এটা তো একটা গ্রুপ ভার্ব আছে, এটা তো একটা ফাইনাইট ভার্ব, এটা মনে হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে ফাইনাইট ভার্বটারে খোঁজা। ওই ফাইনাইট ভার্বেরই একটাই সাবজেক্ট থাকবে। অন্য কোনো কিছু যদি নন ফাইনাইট থাকে, নন ফাইনাইটের মধ্যে ফাইনাইট সদৃশ একটা ভার্বই পাওয়া যায়, সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম যেটা। হ্যাঁ, আর কেউ এইভাবে হচ্ছে সাইজে গুজে থাকে না, যে যারা দেখতে হচ্ছে ফাইনাইট ভার্বের মতন কিন্তু আদৌ দেশে নন ফাইনাইট, এরকম আর কেউ নাই। এই একটা ভার্ব দ্বারা আপনার একটু সাবধান থাকবেন। আর বাকি যেগুলো আছে জেরান, পার্টিসিপল, এগুলার আমরা সব ওই নন ফাইনাইট আকারেই হচ্ছে আইডেন্টিফাই করে আলাদা করে ফেলবো, বা এক্সটেনশনের মধ্যে হচ্ছে ফেলে দিব। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা খুব একটা সমস্যায় পড়বো না। যেরকম একদম এই যে প্রথম এই সেন্টেন্সে কেউ বলেন নাই যে আমার হচ্ছে এই হ্যাভিং স্টাডিড অল নাইট, এখানে এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, এটা কেউ বলবেনই না, স্বাভাবিক, এগুলো দেখলে বোঝা যায়। আচ্ছা, আচ্ছা, এই বাক্যটা এবার আমরা একটু পড়ি। অফ অল দ্য অ্যামিউজমেন্ট হুইচ ক্যান পসিবলি বি ইমাজিনড ফর এ হার্ড ওয়ার্কিং ম্যান। দেখেন আমরা পুরো করবো কি হবে, শুরু হয়েছে এখানে একটা প্রিপজিশন দেয়া, এটা কি এক্সটেনশনের একটা অংশ না? এটা কি এক্সটেনশন নাকি এক্সটেনশন না? দেখেন এই এই বাক্যটাকে হচ্ছে যেভাবে হচ্ছে দাগ দেওয়া হয়েছে, আপনারা যখন রিডিং পড়বেন আপনাদের কাজ হচ্ছে এইভাবে দাগ দেওয়া। এখানে একটা প্রিপজিশন পাইছি, এটা পরে টুক সবই প্রিপজিশনের অবজেক্ট এবং এক্সটেন্ডেড পার্ট। অফ অল দ্য অ্যামিউজমেন্টস হুইচ ক্যান পসিবলি বি ইমাজিনড, আবার একটা প্রিপজিশন পাইছি ফর এ হার্ড ওয়ার্কিং ম্যান, তার মানে এটাও আমার এক্সটেনশন
এক্সটেন্ডেড একটা ভার্ব ফেলাই দেওয়া যাবে। আফটার হিজ ডেজ টয়েল দেয়ার ইজ নাথিং লাইক রিডিং অ্যান্ড এন্টারটেইনিং বুক। তাহলে এখানে আমার ফাইনাইট ভার্ব কোনটা সেটা একটু বলেন। এখানে প্রথমে বলেন হচ্ছে ফাইনাইট ভার্ব কই, এবার হচ্ছে এটা ট্রান্সলেট করা শুরু করে দেন, এটা ট্রান্সলেট করেন। একটু ভালো করে দেখেন, ইজ রিডিং আছে, হ্যাঁ, ইজ নাথিং লাইক রিডিং, দেয়ার ইজ নাথিং লাইক রিডিং। অনেক সময় হচ্ছে ফাইনাল ভার্বের মাঝখানে আমরা ওরকম মানে একটু ওই যে বাংলায় যেটা হচ্ছে বলক বলে, বলক বুঝেন, বলকই তো নাকি, জোর দেওয়া আর কি। আচ্ছা যাক, এটা একটু ট্রান্সলেট করেন আর আমার বলেন এখানে ফাইনাইট ভার্ব কোনটা আর কি। ঠিক আছে, সুন্দর হয়েছে, অন্যরা একটু করে ফেলেন। এই যে আনন্দদায়ক আর কিছুই নেই, এই যে কিছুই রসই যেটা, এইটা হচ্ছে বলক। বাংলায় যখন কোনো কিছুর বলে জোর দেওয়া বোঝায় যে আপনি কোনো কিছুর উপর এক্সট্রা একটা প্রেশারাইজ করতেছেন, আমি সেখানে যাবই, করবই, এটা করা ছাড়া আর কোনো উপায় নেই, এরকম মানে যখন জোর দেওয়া বোঝায় ওইটারে বলে বাংলা ব্যাকরণে বলক বলে। বলক চিনেন না কেন আপনারা? যাক, তাহলে অফ অল দ্য অ্যামিউজমেন্টস হুইচ ক্যান পসিবলি বি ইমাজিনড, এখানে আর কারো কি অন্য কোনো কিছু ফাইনাল ভার্ব বলে মনে হইতেছে নাকি? আচ্ছা, ঠিক আছে। সারাদিনে খাটুনি শেষে একজন পরিশ্রমী ব্যক্তির কাছে অনেক বিনোদনের মধ্যে বই পড়ার চেয়ে আর কিছু হতে পারে বই, আর কিছু হতে পারে না বই কি? এই সামি ভাই আবার পড়েন। সারাদিনে খাটুনি শেষে একজন পরিশ্রমী জি ভাই, ব্যক্তির আর কাছে আর আর কিছু, আর ভালো কিছু হতে পারে না, আর ভালো কিছু হতে পারে না। আহ, কিছু হতে পারে না বই কি? আচ্ছা, এইটা যেভাবে হচ্ছে আমরা পড়তেছি, আহ, এই এই যে রিডিং এর যে ওয়েটা, এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? দেখেন, আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে একাধিক, এর মধ্যে অনুবাদ করা যেটা, এটা আমাদের আজকের ক্লাসের হচ্ছে প্রাইম অবজেক্টিভ না। আমাদের আজকের প্রাইম অবজেক্টিভ হচ্ছে রিডিংটা, যে আমরা কিভাবে হচ্ছে পড়বো, আমাদের সামনে যখন প্যাসেজ আসে আমরা হচ্ছে পড়বো কোন স্টাইলে, আমরা কিভাবে গোল দিব, কিভাবে হচ্ছে ফাইনাইট নন ফাইনাইটটা আলাদা করব, এক্সটেনশন গুলারে কিভাবে আলাদা করব, সেগুলার ফেলাই দিব, আর্টিস করব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকের প্রাইম অবজেক্টিভ আজকের ক্লাসের। এবং কোনোভাবেই যেন আমরা নন ফাইনাইটকে ফাইনাইট বলে হচ্ছে আইডেন্টিফাই, ভুল আইডেন্টিফাই না করি আর কি, এটা হচ্ছে খুব সাবধান। হ্যাঁ, এটা ক্লারিফাই করা হচ্ছে আজকের মানে টাইম অবজেক্টিভ। এরপর হচ্ছে আমাদের অনুবাদ, অনুবাদ হচ্ছে আমাদের বোনাস আজকের দিনে। ঠিক আছে, আপনার এক্সটেনশন গুলো যেন বুঝতে পারেন, কিছু এক্সটেনশন বাদ দিয়ে ফেলাই দিয়ে হচ্ছে অনুবাদ করবেন, কিছু ওয়ার্ড বুঝবেন না, সেই ওয়ার্ড গুলা ছাড়াও যেন হচ্ছে অনুবাদটা করা যায়। হ্যাঁ, সেইভাবে হচ্ছে আমরা হচ্ছে আস্তে 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 আগাবো। তবে অনুবাদ রিলেটেড হচ্ছে একটা জিনিসই শুধু বলতে হবে, যেরকম বাংলা টু ইংলিশের ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনারা সবসময় ফাইনাইট ভার্বের প্রতি নজর দিয়ে রাখবেন আর কি, ইংলিশ টু বাংলার ক্ষেত্রে হচ্ছে আমরা এরকম একটা সিঙ্গেল অল্প কিছু জিনিসের দিকে খেয়াল রাখবো যাতে আমাদের অনুবাদটা সুন্দর হয়। হ্যাঁ, উম, আচ্ছা, এরপরে
কেউ কি আর এটা অনুবাদ করতেছেন নাকি? করলে করেন অথবা পরের লাইন শুরু করেন। ইট কলস ফর নো বডিলি কি এক্সারশন অফ হুইচ হি হ্যাজ হ্যাড এনাফ। আমাকে এখানে বলেন যে এখানে ফাইনাইট ভার্ব কই আছে, আর এটা এই অংশটুকু ট্রান্সলেট করে ফেলেন। এটার এই সেকেন্ড লাইনে হচ্ছে ফাইনাইট ভার্ব কে আছে। যদি ফাইনাইট ভার্ব বলেন তাহলে তার সাবজেক্ট বলে দিবেন, হ্যাঁ, তাহলে ভুল যাবে না যে এটা ফাইনাইট ভার্ব, এটার সাবজেক্ট। ওকে, আরো আরো আচ্ছা, তাহলে আহ যারা আমরা একটু কম পারি, হ্যাঁ, তারা একটু এই বাক্যটার এক্সটেনশন বাদ দিয়ে করেন তো। যে আমি একদম ছোট করে করব, বাড়তি যেটুকু অনুবাদ না করলেই না, শুধু সেটুকু করব, বাকিটুকু অনুবাদ করব না, সেভাবে করেন তো। যারা অ্যান্সার দিচ্ছেন তারাও করেন, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে। ধরেন আমি খুব খারাপ পারি। ইট কলস ফর নো বডিলি এক্সারশন অফ হুইচ হি হ্যাজ হ্যাড এনাফ। এখন আমি এইটুকু ফেলাই দিব, হ্যাঁ, এইটুকু হচ্ছে ফেলাই দিয়ে ট্রান্সলেট করব। ইট কলস ফর নো বডিলি এক্সারশন, দেখেন তো হয় কিনা। হ্যাঁ, এই যে আবু লিখছেন, এর জন্য কোনো শারীরিক পরিশ্রমের দরকার হয় না, এটাতে কোনো কায়িক পরিশ্রমের দরকার নাই। তার মানে আমার অ্যাকচুয়াল যে ফাইনাইট ভার্বটা সেটা আসলে এই বাক্যের এইখানে আছে। এই যে কলস ফর, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্ব, গুরু ভার্ব এইটা। যাই হোক, আচ্ছা, তো আমার এইখানে তাহলে এটা হচ্ছে আমার মূল বাক্য এইটা। তাহলে বাকিটুকু হচ্ছে কি আমার এক্সটেন্ডেড ওয়ার্ড, ওইটা দেখেন বাদ দিয়ে হয়, এই জন্য এখানে কালেকশন করতে হয় না। তাহলে বডির টুক যে এক্সটেনশন, এটা কি বুঝতে পারছেন? যেটুকু আমার এক্সটেন্ডেড পার্ট, দেখেন এক্সটেনশন বুঝতে পারলে ট্রান্সলেট করা অনেক সহজ হয়ে যায়, হ্যাঁ, এটাই আর কি বুঝাইতে যাচ্ছি। আচ্ছা, এবার বডির অংশটুকু করেন।
এটা সহজ সেন্টেন্স কিন্তু ট্রান্সলেট করা কঠিন। দেখি আপনারা কি অনুবাদ করেন দেখি। না না, এই হোম মানে আসলে ওই হোম না। আচ্ছা যাই হোক, এটা সমস্যা নাই। এটা একটু ওই ভাবে করতে হবে আর কি। এইখানে হোম বুঝতে গেলে পুরোটা আবার একটু পড়ে আসা লাগবে, তাহলে বোঝা যাবে। আচ্ছা, একজন মন দিয়ে করছেন, ঠিক আছে। হুম, ঠিক আছে। এইখানে অ্যাকচুয়ালি হিজ হোম হচ্ছে কি তার জীবন বুঝাইছে, বুঝছেন? তার জীবন, এইটার হচ্ছে তার, মানে এই বই পড়ার বিষয়টা তার জীবনের যে নিস্তেজতা সেটা থেকে তারা মুক্তি দেয়। হ্যাঁ, সেরকম বুঝাইছে। তো এইটা যে তারা মুক্তি দেয় ডালনেস থেকে, আমাদের এইটুকু বুঝলেও চলতেছে। তাহলে এইটা হচ্ছে তার কি বলে, ব্যক্তি জীবনের নিস্তেজতা হইতে পারে, মানসিক নিস্তেজতা হইতে পারে, মনের নিস্তেজতা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, অন্তস্থ নিস্তেজতা কাটাতে সাহায্য করে, যেভাবে খুশি এইভাবে এটারে ওই যে একেবারে আমরা ভাব অনুবাদ বলতে যেটা বুঝি যে আক্ষরিক ভাবে করা যাবে না, সেই রকম একটা অংশ হচ্ছে এইটা। যাক, এখানে আমাদের অত কিছু বোঝার নাই। আমরা পরের বাক্যটা দেখি। বাক্য শেষ হয়েছে কই? আচ্ছা, একইভাবে এটাও একটু করেন। আপনারা একটু লক্ষ্য রাখবেন যে রিডিং এর সময় হচ্ছে কিভাবে দাগানো হয়, হ্যাঁ। এটা একটু খেয়াল করবেন আর কি। দেখেন এখানে হেড ওয়ার্ড একটা প্রোনাউন ইউজ করছে, এটা ডেফিনেটলি সাবজেক্ট, তারপরেই হচ্ছে আমাদের ট্রান্সপোর্টস আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আমরা এটা টু পাইছি, তার মানে এটা টু এর অবজেক্ট হচ্ছে পরের টুকু। একটা কনজাংশন দিয়ে অ্যাড করে বলছে হোয়াইল হি এনজয়স দিস, যখন সে এই জিনিসটা হচ্ছে উপভোগ করতে থাকে। এইটা আমার ডেফিনেটলি হোয়াইল যুক্ত একটা আলাদা ক্লজ এখানে অ্যাড করছে, সেই এনজয়ের হচ্ছে সাবজেক্ট এইটা। হি মে ফরগট, মে ফরগট এর সাবজেক্ট হচ্ছে হি। তার মানে এখানে আলাদা আলাদা ফাইনাইট ভার্ব আছে, আলাদা আলাদা সাবজেক্ট আছে। হি মে ফরগট দ্য ইভিলস অফ দ্য প্রেজেন্ট মোমেন্ট। হ্যাঁ, কিন্তু এইগুলা থাকলো, এইগুলারে দেখেন এক্সটেনশন গুলারে কি করা যায়। একাধিক এক্সটেনশনের মাঝখানেও হচ্ছে আপনার এক্সটেনশনের মাঝখানে ফাইনাইট ভার্ব সাবজেক্ট দিয়ে হচ্ছে এটা ক্লজ আকারে ইয়ে করে দেওয়া যেতে পারে। তা আমাদের এখানে মূল বাক্য যেটা, সে বাক্য কোনটুক? ইট ট্রান্সপোর্টস হিম। এই যে এই অংশটুক যদি আমরা করি তাও দেখেন হচ্ছে আমাদের মূল বাক্য কিন্তু মেলে। এরপর আমরা একটা কনজাংশন দিয়ে আরো অনেক কিছু অ্যাড করে দিছি, এক্সট্রা কথাবার্তা অ্যাড করে দিছি। সেই কথাগুলোর প্রত্যেকটা মাঝখানে ফাইনাল ভার্ব আছে, সাবজেক্ট আছে, ফাইনাল ভার্ব আছে, সাবজেক্ট আছে। এখানে একটা জিনিস যেটা দেখেন, প্রত্যেকটা ফাইনাল ভার্বে কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট আছে, এবং সেইটারে এই যে কার পিয়ার কে, সেই পিয়ারটারে কিন্তু আলাদা করে এরকম টানা হয়েছে। এটা রিডিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এরকম ইয়ে টান দিয়ে যাওয়া যাচ্ছে, এটার সাবজেক্ট এইটা, এটা সাবজেক্ট এইটা, এটা সাবজেক্ট এইটা। না হলে আপনার একজনের ফাইনাল ভার্ব আর একজনের গাড়ি যায় বসতে পারে, এটা বসানো যাবে না। ঠিক আছে, এবার এটা ট্রান্সলেট করেন। এটিতে কতটা আনন্দ দেয় তোমার কোথায় দিব দৃশ্যটা যায়। হুম, সুন্দর হয়েছে আপনি।
এটি তাকে অন্যরকম ভালো লাগার জগতে নিয়ে যায় এবং যখন সেটি উপভোগ করে তখন সে তার বর্তমান জীবনের দুশ্চিন্তা থেকে দাঁড়ান। এই বাক্যটা আবার পড়েন, পরে দেখেন কি সমস্যা। এবার হচ্ছে অনুবাদ নিয়ে যে কথাটা বলে সেটা বলার সময় এসে বলতেছি। এই যে স্বাগতা কুণ্ডু আপু যেটা লিখছেন এটা আবার একটু পড়েন। এটি তাকে অন্যরকম ভালো লাগার জগতে নিয়ে যায় এবং যখন সে এটি উপভোগ করে তখন সে তার বর্তমান জীবনের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। কে মুক্তি দেয়? কে কারে মুক্তি দিল? এবং যখন সেটি উপভোগ করে তখন যাবিত জীবনের বাস্তবতাকে একপাশে রেখে তার জগৎকে সুন্দর এবং অধিক আকর্ষণীয় দিশা থেকে ধাবিত করে ওঠে। উম, সে এটি উপভোগ করে তখন সে তার জীবনের বর্তমান জীবনের দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। হ্যাঁ, ঠিক আছে। ট্রান্সলেটটা করার পরে আমরা একটু পড়বো, হ্যাঁ, যে কি করতেছি। উম, এই পরশু দিনের ক্লাসে এইখানে সামি ভাই স্যার আর্টিকেল রিপিট নাই। আচ্ছা, দেখেন আপনারা যখন ট্রান্সলেট করবেন তখন হচ্ছে আপনাদের অনুবাদের জন্য কি জিনিস মাথায় রাখতে হবে আমার একটু বলেন তো, কি মাথায় রাখতে হবে? হ্যাঁ, হয়েছে হয়েছে। এখানে একটু সাবজেক্টের ঝামেলা আছে সামি ভাই। যখন সে এসব উপভোগ করে তখন জাভিদের জীবনে বাস্তবতাকে একপাশে রেখে তার জগৎকে সুন্দর এবং অধিক আকর্ষণীয় দৃশ্যের দিকে কে ধাবিত করে? এটি ধাবিত করে। একটা ওই ইট বাদ পড়ে গেছে আর কি। কি প্রশ্ন করছিলাম? সাবজেক্ট নির্ভর। পরীক্ষার মধ্যে কি ধরেন এই ধরনের সেন্টেন্সটা আবার রিপিট করে পড়লে ফাঁক দিয়ে একটু মানে ইয়া দিয়ে লেখা যাবে না, মানে উপর করে? হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন এখানে যেভাবে লিখছি না, এখানে মাঝখানে কিন্তু আর একটা লাইন লেখার মতো করে লিখছি। এরকম গ্যাপ দিয়ে লিখবেন পরীক্ষার হলে। বুঝে নাই, অত কাটাকাটি করার তো সময় নাই। এভাবে লিখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয়, দেখা যাবে এবং সবাই লেখেও। আচ্ছা, সাবজেক্ট ফাইনাল ভার্ব। দেখেন আমি বলি, ধরেন আপনি এখন বাংলা অনুবাদ করতেছেন, মানে আপনার এখন কনসার্ন হচ্ছে বাংলা ভাষা। হুম, ভাষাগত মাধুর্যতা ডেফিনেটলি একটা ভ্যালিড পয়েন্ট যেটা কনসার্নে রাখতে হবে। কিন্তু আপনারা হচ্ছে এই যে বেয়ার গ্রিলস চিনেন নাকি, ম্যান ভার্সেস ওয়াইল্ড? দেখেন এটা কেউ? বা ডিসকভারিতে এই ধরনের যে মানে বাংলা দিয়ে যে প্রোগ্রাম গুলা হইতো, তাহলে আমার ইন্টারনেট থাকতে খুব পছন্দ ছিল, সারাদিন দেখতাম। তো ওইখানে বেয়ার গ্রিলসের বাংলাগুলো কেমন হইতো? এই পাহাড়টি সুউচ্চ, যা আমাকে লাফ দিয়ে পার হতে হবে, যা আমাকে হতে হবে পার। হ্যাঁ, তারপরে আমার পেয়েছে তৃষ্ণা, আমি খাবো বিশুদ্ধ জল, যা এখানে পাওয়া যাচ্ছে না। এই টাইপের বাংলা হচ্ছে আমরা করবো না। হ্যাঁ, আপনারা হচ্ছে সহজ সাবলীল ভাবে বাংলা করবেন। হ্যাঁ, আক্ষরিক অনুবাদ হইতো। আমাদের অনুবাদ হবে কিরকম, আমরা হচ্ছে আপনি একটা বাক্য বলছেন সেটা আপনার ফ্রেন্ডে যেভাবে বলবেন, আপনি সাধারণভাবে যেভাবে কথাটা বলেন সেইভাবে বলবেন। মিলানো দরকার একটা এক্সটেনশন গুলা, এক্সটেনশন জোর করে মিলাবেন না। জোর করে মিলাইতে গেলে তখন এরকম হয়ে যাবে যে আমাদের দরকার এখন বিশুদ্ধ জল, যা এখানে পাচ্ছি না, যা খেতে হবে, যা শরীরের জন্য প্রয়োজন, এতবার যা 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 দিয়ে করা যাবে না, বা ওরকম এক্সটেনশন গুলো এরকম জোর করে অ্যাড করা যাবে না। যেভাবে সাধারণভাবে বলেন, আমাকে এখন বিশুদ্ধ জল খেতে হবে, আমার শরীরের জন্য এখন বিশুদ্ধ জল প্রয়োজন, দুই তিন ভাগে করেন। বেয়ার গিলস মার্কা হচ্ছে কোনা ওই ওই রকম ডিসকভারের বাংলার মতো হচ্ছে বাংলা অনুবাদ করা যাবে না। অনুবাদ গুলো হবে সাবলীল, মানে একদম আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি যেমন কথা বলেন সেইভাবে। আচ্ছা, আমরা পরের লাইনটা করি। আচ্ছা, এটা
পড়াইতে বসলে আসলে সবকিছু ছোট ছোট মনে হয়, বুঝছেন? নিজে যখন এগুলা করছি তখন মনে হয়েছে কি কত বড় বড় প্যাসেজ, এখন মনে হয় এই প্যাসেজ গুলা তো ছোট কেন। অথচ এইগুলাই পরীক্ষা হলে ট্রান্সলেট করতে যায় কত ঘাম ছুটছে। উম, আচ্ছা আচ্ছা, আমরা এই আচ্ছা এইটাই হচ্ছে একটু করি, পরেরটাই যাবে না। এই পরের অংশটা করেন। দেখেন এই পরের বাক্যের মধ্যে আমরা অনেকগুলো ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট পাইতেছি, যেগুলো হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে অ্যাড করা, কানেক্টর দিয়ে করা, কনজাংশন দিয়ে করা, বিভিন্ন ভাবে করা। কিন্তু মেক শিওর দ্যাট প্রত্যেকটা ফাইনাইট ভার্বের সাবজেক্ট যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, আগেরটা কি ছিল? গৃহকর্মীত আমরা কাপড় শুনে দৃশ্যত নিয়ে যায়, যখন শুধু অনুভব করে শুরু করে তখন ভলেন্টিয়ার জীবনের অ্যাডভেঞ্চার থেকে মুক্তি পায়। উম, আচ্ছা, ঠিক আছে। আর বসে নিজের ক্রেডিটার গ্রুপের কাজের সঙ্গে হয় রিক্সা একেবারে এবং যদি ওইটা করে লক্ষ্য করেন, কিছু চিন্তার করার জোগাড়। আচ্ছা, আমি একটু শিওর হওয়ার জন্য আবার জিজ্ঞাসা করি, আমাকে বলেন এই বাক্যে হচ্ছে ফাইনাইট ভার্ব কোনটা, প্রথম ফাইনাইট ভার্ব কোনটা? যে কজন উপস্থিত আছেন এটা এনশিওর করেন যে ফাইনাইট ভার্বটা বুঝতে পারতেছেন কিনা। এখানে একদম সহজ দেখা যাচ্ছে। হ্যাঁ, রাইট। করেন, অন্যরা এটা অনুবাদ করে ফেলেন।
আচ্ছা, পরের অক্ষরটা দেখা যাইতেছে না। প্রত্যেক কাজের শেষে এটি তার সঙ্গী হিসেবে কাজ করে এবং যদি পরীক্ষার মধ্যে নির্ভুলতা এবং সাধারণতা না হয় তবে দিনের শেষে তার দৈনিক প্রয়োজন। এই, এবং যদি বই পড়ার মধ্য দিয়ে নির্জীবতা এবং সাধারণতা না হয়, এই লাইনটা তো কেমন হইলো? অ্যান্ড ইফ দ্য বুক হি হ্যাজ বিন রিডিং, মানে কি, এবং যে বইটা তিনি পড়তেছেন, বি এনিথিং অ্যাবভ দ্য ভেরি হাইয়েস্ট অ্যান্ড লাইটেস্ট, ওকে, তার মানে এটা হচ্ছে মানে নর্মাল আর কি। তাহলে বলতে হবে কি, এবং তারপরে বইটি যদি নির্জীব বা সাধারণ ধাঁচেরও হয়, হ্যাঁ, সাধারণ ধাঁচেরও যদি হয়, সেই ক্ষেত্রেও ইট গিভস হিম সামথিং অ্যাবাউট, যেটা হচ্ছে তাহলে থিঙ্ক করতে সাহায্য করবে এরকম। ঠিক আছে সাইম ভাই, তাহলে হচ্ছে এবং তারপরে বইটি যদি খুব সাধারণ বা নির্জীব ধাঁচেরও হয়, তবু হচ্ছে দিনের শেষে সেটা তারা নতুন চিন্তার খোরাক যোগায়, এরকম কিছু বুঝাইছে। এটাতে স্বাধীন কর্মস্থলের সঙ্গী হয় এবং বইটি যদি সর্বোত্তম নির্দিষ্ট না হয়, আচ্ছা, তবে এটি তার তার প্রতিদিনের একদিনের কাজের মধ্যে কিছু হওয়া উচিত নয়। আপনারা একটু ইনফরমালি চিন্তা করেন। ধরেন একজন বই পড়তেছে না, আপনি তাদের রিকোয়েস্ট করতেছেন বই পড়তে, বলতেছেন যে তুই সাইবার বই পড়, বইটা খুব জঘন্য যদি হয় তাও মনে কর যে তোরে কিছু না কিছু মাথায় হচ্ছে থটস এনে দিবে, এরকম কিছু এখানে বোঝাচ্ছে। তাহলে হচ্ছে তাহলে কি এটা তার সারাদিনের কর্মব্যবস্থাটা যখন ইট অ্যাকম্পানিজ হিম টু হিজ ডে ওয়ার্ক, ঠিক আছে, সারাদিনের হচ্ছে ব্যস্ততার সঙ্গী হয়, ঠিক আছে, এবং বইটি যদি সর্বোত্তম নিকৃষ্ট, এটা শুনতে কেমন লাগতেছে? বইটি যদি, এর আগে কি বলছে, বুক রিডিং এনিথিং অ্যাবাউট দ্য ভেরি আইডিয়াস এন্ড রাইটেস্ট, আচ্ছা, এটারে খারাপ কিছু বলতেছে তো সর্বোত্তম নিকৃষ্ট দরকার নাই। আচ্ছা, মানে খুব সাধারণ বা খুব নর্মাল এরকম কিছু একটা অ্যাডজেক্টিভ দিয়ে দেন। তবে এটি তাকে সারাদিনে প্রতিদিন, এটি তাকে তার প্রতিদিন তার একঘেয়েমি কাজের মধ্যে কিছুটা ভাবার না ভাবনার রসদ যোগায়। ভাবা তো ভাবনা আনতে হবে, নাও আনতে হবে, ভাবনার রসদ যোগায়। হচ্ছে সমস্যা নাই, যা করতেছেন খারাপ হইতেছে না, একদম ফার্স্ট সিটে বসে বিসিএস এর প্রশ্ন সলভ করে ভালোই সন্তোষজনক আর কি। আর বিসিএস এর প্রশ্নগুলো এমন টাইপের করে, বুঝছেন এগুলা।
তারপরে কি লিখছেন? আমি যদি আমার রুটিনে কাজ করতাম যা সব ধরনের পরিস্থিতির প্রয়োজন, সুখ শান্তির উৎসব হয়, পড়াশোনা চরিত্রতা বা নিজন বা সাধারণ প্রসঙ্গে মুক্ত হয়, তাহলে ওইটা চিন্তার শক্তি সেটা উন্নতি করে। ঠিক আছে, বুঝাবো, ঠিক করছেন। আচ্ছা, আর একটু নিচে নামি। যদি আমি সে স্থানে থাকতাম তবে বিচিত্র পরিস্থিতির মধ্য দিয়ে এবং আনন্দ শান্তির খোঁজে বই পড়ার চেয়ে ভালো প্রযুক্তি আর কিছুই নেই। If I were to pay for a test which should stand me in good stead in good stead under every variety of circumstances and be a source of happiness and cheerfulness to life. বাবা, বিশাল বড় সেন্টেন্স। আগে এটা ভাঙেন, হ্যাঁ, তারপর ট্রান্সলেট করেন। If I were to take for a test which should stand me in good stead under every variety of circumstances and be a source of happiness and everyone life, it would be a test for reading. Okay, এখানে মূল বাক্য কোনটা বলেন? হ্যাঁ, এটা 40 BCS প্রশ্ন। It would be a test for reading, এটা হচ্ছে এখানে মূল বাক্য। হ্যাঁ, এখানে মূল বাক্য কিন্তু এইটুক, বাকি সবই হচ্ছে টানতে 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 গেছে। আচ্ছা, এবার আমি আপনাদের একটু দেখি। আর যদি আমি সে স্থানে থাকতাম তবে বিচিত্র বস্তুদের মধ্যে দিয়ে এবং আনন্দ ও শান্তির খোঁজে বই পড়া হচ্ছে ভালো বই। এই সানি ভাই, আপনি আবার পড়েন, বাংলা বার আবার পড়েন। একজন মানুষকে এই প্রযুক্তি এবং তার চরিতার্থ করার সামর্থ্য দিলে আপনি তাকে খুশি করতে ব্যর্থ হবেন না যদি তার হাতে দেওয়া বইগুলো বিকৃত কিছু সম্পন্ন হয়। হুম, একজন মানুষকে এই প্রবৃত্তি এবং তার চরিতার্থ করার সামর্থ্য দিলে আপনি করতে হবেন না। হ্যাঁ, ঠিক আছে। যদি আমরা প্রয়োজনে কাজ করতাম যা সাধারণ পরিস্থিতিতে প্রয়োজনের সময় আমার পাশে থাকবে এবং সুখী করে সেভাবে আমার যখন ছিল সমাধান। হুম, যদি আমি সে স্থানে থাকতাম তবে বিচিত্র পরিস্থিতির মধ্য দিয়ে আনন্দ ও শান্তির খোঁজে বই পড়াকে, হ্যাঁ, এসব বেছে নিতাম, রাইট। মানে উল্টো রকম লাগতেছে কেন, আমি দিয়ে শুরু করছেন তো, আর কিছু নাই, ভাব বাচ্চা চলে গেছেন ওই জন্য।
উম, আচ্ছা আচ্ছা, আমরা শেষের দিকে যাব আর কি। আমাকে মাঝখানে আপনারা একটু বলেন, এই কয়েকজনে শুধু অ্যান্সার করেন, বাকি যারা আছেন আপনারা কি বুঝতে পারতেছেন কিনা, কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। সবাই কি বুঝতে পারতেছেন? কি বুঝে দেবেন, ট্রান্সলেট করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা হ্যাঁ অবশ্যই। কই গেল আমাদের বাক্যটা? ইফ আই ওয়ার টু পে ফর এ টেস্ট। আচ্ছা এটা একটা অংশ। তাই অংশগুলোরে ছোট করেন, অথবা একদম ছোট বাক্য। যখনই এই ধরনের সমস্যায় পড়বেন তখন মূলটাই চলে যাবেন। ইফ আই ওয়ার টু পে ফর এ টেস্ট হুইচ, এমন একটা টেস্টের কথা বলতেছে যেটা, হুইচ শুড স্ট্যান্ড মি ইন গুড স্টিড আন্ডার এভরি ভ্যারাইটি অফ সার্কামস্টেন্সেস অ্যান্ড বি এ সোর্স অফ হ্যাপিনেস অ্যান্ড চেয়ারফুলনেস থ্রু লাইফ। আচ্ছা এই আন্ডারের পরের টুক হচ্ছে, এইটার হচ্ছে অবজেক্ট। আমরা এইটুকু বাদ দিয়ে ফেলতে পারি। ইফ আই ওয়ার টু পে ফর এ টেস্ট হুইচ শুড স্ট্যান্ড মি ইন গুড স্টেট। আচ্ছা আন্ডার এভরি ভ্যারাইটি অফ সার্কামস্টেন্স হ্যান ত্যান হাবি জাবি এইসব গেল। ইট উড বি এ টেস্ট অফ রিডিং, এমন একটা টেস্টের কথা আপনারা বলতেছে, বা এমন আমি যদি সেই একটা মানে কি বলে একটা কোনো কিছু আস্বাদন করব, সেটার জন্য আমি প্রার্থনা করতেছি, যেটা কি করবে, হুইচ শুড স্ট্যান্ড মি ইন গুড স্টেট বলতেছি। তাও সেই ক্ষেত্রে এইটা কি হবে, ইট উড বি এ টেস্ট অফ রিডিং, সেই টেস্টটা কি হবে, বই পড়ার টেস্ট হবে। এখন ওই টেস্ট সম্পর্কে বা এই গুড স্ট্রিট সম্পর্কে আপনার একটা কিছু অবস্থা, মানে কোন অবস্থার ক্ষেত্রে বলতেছে, সেই জন্য কিছু এক্সট্রা ইনফরমেশনের কথা এখানে বলতেছে। আন্ডার এভরি ভ্যারাইটি অফ সার্কামস্টেন্সেস বি এ সোর্স অফ হ্যাপিনেস চারফুলনেস থ্রু লাইফ, হ্যান ত্যান, এটুক পুরো ভালো কথা। এটুক আপনি বাদ দিলেও কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তাহলে মূল বাক্য আমরা এটুকু দিতে পারি, ইফ আই ওয়ার টু পে ফর এ টেস্ট, বা এই অংশটুক নিয়ে আসেন, if I were to pay for a test, it would be better test, it would be a test for reading, যে আমি যদি এমন কোন একটা কিছুর স্বাদ পাওয়ার জন্য প্রার্থনা করি, সেটাও হবে বই পড়া। এটাই হচ্ছে আমার মূল বাক্য। হ্যাঁ, এবার ওই টেস্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিছে হুইজ লাগায়, এবারে আরো কিছু এক্সটেনশন টানছে, তারপর হচ্ছে মূল বাক্যটাই আসছে। বুঝাবো নাকি আব্বা, আপনি কি বুঝতে পারছেন? আমাদের কাজ হচ্ছে এক্সটেনশন গুলারে, মানে যখন এই ধরনের সমস্যা আমরা পড়বো, এই ধরনের সমস্যাতেই আমরা পড়বো পরীক্ষার হলে, আমরা মিলাইতে পারবো না, তারপর হচ্ছে উড়াধুরা ইয়ে হবে, তখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এক্সটেনশন গুলারে সরাই দিয়ে দিয়ে ছোট করে ফেলা। আপনি যত ছোট করে ফেলবেন, তত এই জিনিসটা হচ্ছে শুদ্ধ হবে। যখনই ছোট করতে পারবেন তখন এইগুলার জায়গা মতন বসাই দিতে পারবেন, যে আচ্ছা এটা তো এখানে খাপ খায়। আমাকে যদি এমন একটি প্রবৃত্তি বেছে নিতে বলা হয় যেটাতে সব পরিস্থিতিতে আমার পাশে থাকবে এবং দিনভর আনন্দের উৎস হবে, তবে আমি অবশ্যই বই পড়ার প্রবৃত্তিকেই বেছে নিতাম। সুন্দর হয়েছে। আচ্ছা পরের টুক সহজ আছে আমাদের সেরকম। আহ ওগুলো হচ্ছে বলার কোনো কিছু আর এখানে নাই। এখানে হচ্ছে এটা 40 BCS এর প্রশ্ন, আর এই পরে একটা দেয়া আছে এটা সম্ভবত 44 BCS এর। আমি হচ্ছে বিগত প্রশ্নগুলো খুঁজতেছিলাম যে এরকম উম, কি বলে নন ফাইনাইট কই পাওয়া যায় পাস্ট ফর্মে, তো একদম শুরুতেই এটা পেয়ে গেলাম, এই জন্য এটা এখানে অ্যাড করে দিছি। আচ্ছা আমরা হচ্ছে ক্লাস হচ্ছে শেষ টানবো। এইখানে অনুবাদে হচ্ছে কতটুকু সময় দিবেন। দেখেন নর্মালি হচ্ছে বাংলা টু ইংলিশ যে অনুবাদটা থাকে বিসিএস এর প্রশ্নে, ওই ওই অনুবাদটা একটু কঠিন হয় এবং ওইটায় যথেষ্ট পরিমাণ সময় লাগে। আহ, এমনিতে আপনার যে টাইম বিভাজন ইংলিশের 4 ঘন্টার, সেটা হচ্ছে আপনি 10টা থেকে 12টার মধ্যে তো ফার্স্ট পার্টটা শেষ করবেন।
আর 12টা থেকে হচ্ছে 2টা পর্যন্ত সেকেন্ড পার্ট করবেন। এর মধ্যে হচ্ছে লাস্টে যে 1 ঘন্টা, 1 ঘন্টা প্লাস, এই সময় 1 ঘন্টার মোটামুটি 5 মিনিট বেশি দিয়ে এটার হচ্ছে এসে লিখতে হবে। আর ফার্স্টে যে 1 ঘন্টা ওই হিসাবে 1 ঘন্টা যেহেতু 50 মার্ক হচ্ছে আপনার ট্রান্সলেশনে, তো ট্রান্সলেশন হচ্ছে 1 ঘন্টা বা 50 মিনিট আর কি। তো স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 25 + 25 মিনিট, তাহলে মোটামুটি 10 মিনিট সেভ করা যায়। প্লাস হচ্ছে ফার্স্ট পার্টটায় 10 মিনিট সময় বেশি লাগে অনেক সময়, কারণ ওই প্যাসেজ অনেক সময় কঠিন হয়। তারপরে প্যাসেজ করে কোশ্চেনের অ্যান্সার করে ফার্স্ট পার্টের টাইম ডিভিশনটা খুব টাফ, এবং প্রচুর পরিমাণে 2 ঘন্টার আপনার হচ্ছে যে কোনো একটা গাইড বই থেকে, ধরেন অ্যাসুরেন্স হোক যা খুশি হোক, ফার্স্ট পার্টের পরীক্ষাগুলো দিবেন, মানে প্যাসেজ করবেন প্রথম যে 100 মার্ক যেটা ইংলিশের, ওইটা খুব র্যান্ডমলি ওই পরীক্ষাটা দিবেন, যে আপনি 2 ঘন্টার মধ্যে এটা শেষ করতে পারেন কিনা, এবং আপনার টার্গেট থাকবে 70% মার্ক অ্যাচিভ করা ইংলিশ ফার্স্ট পার্টে। এরপরে আপনার কাজ কি? সেকেন্ড প্র্যাকটিসের কাজ হচ্ছে অনুবাদ করা। আপনি অনুবাদটা হাতে চলতে প্রতিদিনই করবেন। হ্যাঁ, আর এসের প্রিপারেশনটা আপনি আলাদা করে নেবেন, এবং এটা মোটামুটি 60 মিনিটে যথেষ্ট পরিমাণে লেখা যায়। 65 মিনিটের মতো সময় এখানে রাখতে হবে। তো যেটা কঠিন সেটা হচ্ছে 2 ঘন্টায় এই 100 মার্কটা শেষ করাটা একটু কঠিন। ফার্স্ট পার্টের ওইখানে হয়তো 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট এরকম লেগে যায়। আমি পরীক্ষার হলে 44 BCS এরকম দেখছি, 12:15 বাজে তখন হচ্ছে আমার সামনের যে ফ্রেন্ড ছিল ও হচ্ছে ইয়ে শুরু করছে, কি বলে সামারি না লেটার টু এডিটর লেখা শুরু করছে, মানে 15 মিনিট অলরেডি এক্সটেন্ড হয়ে গেছে। সে ইংলিশে যথেষ্ট ভালো, মানে 120-30 পাওয়ার মতো। তো ও হচ্ছে টাইম কনজিউম ইয়ে করে পারতেছিল না। প্লাস 44 BCS এর ইংলিশ প্রশ্নটা খুব কঠিন ছিল। আপনারা ওটার প্যাসেজটা দেখবেন, ডিজিটাল ডিটাক্সার ছিল, খুবই মানে তেরা টাইপের একটা কোশ্চেন, আমাদের খুবই কষ্ট হয়েছিল পরীক্ষার হলে। তো আহ এইটা আর কি আপনাদের জন্য পরামর্শ, যে এই 100 মার্কের হচ্ছে প্রিপারেশনটা বাসায় যত পারেন অ্যাটলিস্ট 1-2 দিন পর পর একটা 100 মার্কের পরীক্ষা গার্ড বই থেকে ওরকম প্যাসেজ সলভ করবেন, আর ওই সামারি টামারি সবকিছু সহ, ইয়ে সহ আর কি, যেন এই মার্ক 65-এর নিচে না নামে, এবং 70 বা 70+ পর টার্গেট নিয়ে লিখবেন, 60-র নিচে যেন কোনোভাবেই না নামে আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার অনুবাদের তাহলে আমাদের বরাদ্দ সময় কতটুকু দাঁড়াইলো? ধরেন আপনি 12টার জায়গায় 12:10 বাজে যাবে ফার্স্ট পার্ট শেষ করতে, তাহলে অলরেডি আপনি ট্রান্সলেশন থেকে 10 মিনিট শেষ করে ফেলছেন। আবার ইংলিশের রচনার ক্ষেত্রে একটু 5 মিনিট আপনার বেশি দেওয়া দরকার, তাহলে ওইখানে দেখেন যে পুরোপুরি 1 ঘন্টা পাওয়া যায় না। ওই জন্য আমরা প্র্যাকটিস করবো 50 মিনিট টার্গেট ধরে। এই 50 মিনিটের মধ্যে যেটা হবে, ওই বাংলা টু ইংলিশ যেটা ওইটা করতে অনেক সময় আধা ঘন্টা লেগে যায়। আপনারা লাস্ট প্রত্যেকটা বিসিএসসি দেখবেন 44, 43 এগুলো বাংলা করতে অনেক বেশি সময় লাগছে, বা 38 সংস্কৃতি নিয়ে একটা প্রশ্ন আসছিল 38-এ, এগুলো বাংলা করা খুবই কঠিন। বা স্বর্ণলতা ফলি আমি আপনাদের প্রথম দিন করাইছিলাম, এইটা হচ্ছে আমি 2 দিন প্র্যাকটিস করার পরে যেদিন 3 দিনের দিন নিজে করতে বসছি, সেদিন আমার 45 মিনিট সময় লাগছে, এত বড় প্যাসেজ। তো নর্মালি বাংলা টু ইংলিশ করতে একটু বেশি সময় লাগে বিসিএস এ, আর ইংলিশ টু বাংলা করতে ওই তুলনায় কম সময় লাগে। হ্যাঁ, তো না, বাংলাদেশ ব্যাংক এত বড় প্রশ্ন দেয় না, ছোট দেয়। বাংলাদেশ ব্যাংকে যা দেয় তা আপনারা 10 মিনিট কি আরো কম সময়ে করতে পারবেন, বা ওরকম সময় পাবেন না। বাংলাদেশ ব্যাংকের হিসাবটা একটু আলাদা। তো তাহলে আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে কিভাবে হবে, আপনি আপনার যে টাইমের যে স্ট্যান্ডার্ডটা, ওই টাইম স্ট্যান্ডার্ডটা ফিক্স করবেন বিসিএস এর প্রশ্ন সলভ করে। ঠিক আছে। এই প্রশ্ন সলভ করে বাংলা প্লাস ইংলিশ দুইটাই হচ্ছে এই প্রশ্ন সলভ করে টাইমের স্ট্যান্ডার্ডটা ঠিক করবেন। আমার জন্য, আমার এক্সপিরিয়েন্স থেকে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 30 থেকে 35 মিনিট, মানে বাংলা টু ইংলিশ করার ক্ষেত্রে। আর ইংলিশ টু বাংলা করার ক্ষেত্রে 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম। হ্যাঁ, মানে এটা খুব দ্রুত শেষ করতে হবে। ইংলিশ টু বাংলা যেটা অনেক দ্রুত করতে হবে, এবং অনেক দ্রুত করার জন্য আপনাদের ওই এক্সটেনশন দাগায় দাগায় করার থেকে ভালো উপায় আর কিছুই নাই। তার মানে বিসিএস এর ক্ষেত্রে সিস্টেমটা এমন না যে দুইটা 25-25 50 মার্ক আসছে, আমি ইকুয়াল টাইম দিব। ব্যাপারটা এরকম না। আমি যে 3টা রিটার্ন দিছি বা যতগুলা মডেল টেস্টে দিছি, আমার হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আপনাদের এটা বললাম। হ্যাঁ, এবং ওরা খুব উম, অসম ট্রান্সলেশন দেয়, মানে দুইটা সাইজ সেম থাকে না। দেখবেন আপনি ট্রান্সলেট করলেও ইংলিশটা যখন করতেছেন, আমার একবার একটা ট্রান্সলেট করতে কোন জানো এরকম 3 পেজ হয়ে গেল ট্রান্সলেশন, মানে লিগ্যাল পেপারে 3 পেজ ট্রান্সলেশন, মানে বুঝেন সে কত বড় ট্রান্সলেশন হয়েছে। আর বাংলা টু ইংলিশ টু বাংলা করছি 1.5 পেজ আর 2 পেজ হয়েছে, তার মানে সাইজও যে ইকুয়াল দেয় এরকম না। হ্যাঁ, তো এইভাবে আর কি একটু সময় ইয়ে করে করতে হবে। এই, আর মার্কিং এর ক্ষেত্রেও ভাই খুবই ইজি।
আপনি কোনো লাইন বাদ দিবেন না, কিন্তু এক্সটেনশন গুলো বাদ দি, মানে যদি বিপদে পড়েন এক্সটেনশন বাদ দিয়ে মিলায় আসবেন। আসল কথা হচ্ছে মিলায় আসা। আপনারে সামহাউ হচ্ছে মিলায় আসতে হবে, কোনোভাবেই হচ্ছে এটা ছেড়ে আসা যাবে না, ঠিক আছে? এবং মিলায় আসবেন কি হবে, আপনার হচ্ছে সব ফাইনাইট বার ঠিক রেখে মিলাবেন, এক্সটেনশন গুলা যতদূর পারেন দিয়ে কভার করবেন। হ্যাঁ, এবং যখন আমরা অনুবাদ করব, অনুবাদের ক্ষেত্রে সিস্টেম কি, আমার মূল যে বাক্য আছে, মূল বাক্য কই আছে, এক্সটেনশন গুলো বাদ দিয়ে মূল বাক্যে চলে যেতে হবে, মূল বাক্যগুলো ট্রান্সলেট করে মিলাইতে হবে ওই সময়ের মধ্যে। এমন টার্গেট নেওয়া যাবে না যে আমি একদম বেস্ট ট্রান্সলেট করে এখানে 50-এ 35 প্লাস কাভার করব, লাস্টে দেখলেন রচনা লিখতে পারলেন না, এইসব করা যাবে না, ঠিক আছে? বিসিএস এর সব পরীক্ষায় আসলে সিস্টেম হচ্ছে, মানে সব জায়গায় ইকুয়ালি পারফর্ম করতে হয়। হ্যাঁ, এখানে একটা জায়গার মার্ক দিয়ে যে আরেকটা জায়গা কাভার করা যায়, ওই সুযোগটা আসলে কম। যাক, আমাদের ওই এই আজকের ক্লাস রিলেটেড কারো কোনো প্রশ্ন আসছে কিনা বলেন। হুম। আপনারা কি আজকের ক্লাস বুঝতে পারছেন কিছু? বা আপনাদের কোনো কাজ হয়েছে কিনা? কিভাবে রিডিংটা করতে হবে, হাউ টু রিড, এটা ক্লিয়ার হয়েছে কিনা? আপনারা দাগায় দাগায় হচ্ছে পড়তে পারবেন কিনা? যখন প্যাসেজ রিডিং দিবেন দাগায় দাগায় রিডিংটা দিতে পারবেন কিনা? আচ্ছা, আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? নাই, ঠিক আছে, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই।